সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মেজর ডালিমকে নিয়ে তোলপাড় চলছে। ঘটনার সূত্রপাত হয় গত ৪ জানুয়ারি। আমেরিকা প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন তার ইউটিউব চ্যানেলে মেজর ডালিমকে নিয়ে একটি লাইভ টকশো সম্প্রচার করে। টকশোটি প্রচার হওয়ার কয়েক মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। টকশোতে মেজর ডালিম তার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়সহ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস এবং ৭৫-এর ১৫ই আগস্টের নেপথ্যের ইতিহাস তুলে ধরেন। এরপর থেকেই পুরো বাংলাদেশে তোলপাড় চলছে। ফেসবুক, ইউটিউব খুললেই মেজর ডালিমের পক্ষে বিপক্ষে নেটিজেনদের নানা আলোচনা সমালোচনা দেখা যায়। কয়েক দশক ধরেই মেজর ডালিমের নাম পত্রপত্রিকায় আসলেও তাকে কখনোই প্রকাশ্যে দেখা যায়নি। দীর্ঘ ৫০ বছর পর তিনি জনসম্মুখে আসলেন। স্বাভাবিক কারণেই তাকে দেখার পর বিস্মিত হন সবাই। কে এই মেজর ডালিম, যাকে নিয়ে দেশ জুড়ে এত আলোচনা? আমাদের আজকের ভিডিওতে মেজর ডালিম সম্পর্কে জানার চেষ্টা করব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে সবার কাছে অনুরোধ রইল। মেজর ডালিম বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা। তার পুরো নাম শরীফুল হক ডালিম, তবে তিনি মেজর ডালিম নামেই অধিক পরিচিত। মেজর ডালিম ১৯৬৪ সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করেন। এরপর ১৯৬৫ সালের ভারত পাকিস্তান যুদ্ধের পর তিনি বিমান বাহিনী থেকে সেনাবাহিনীতে যোগদান করেন। পাকিস্তান সেনাবাহিনীতে ১৯৭১ সালের এপ্রিল মাস পর্যন্ত কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধের শুরুতে মেজর ডালিম তৎকালীন পশ্চিম পাকিস্তানে ছিলেন। ১৯৭১ সালের এপ্রিল মাসে তিনি পাকিস্তান থেকে পালিয়ে ভারত চলে আসেন এবং সেখান থেকে দেশে এসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস এবং কৃতিত্বের জন্য তাকে পরবর্তীতে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। তবে মুক্তিযুদ্ধের পর ১৯৭৪ সালে সেনাবাহিনী থেকে তাকে বরখাস্ত করা হয়। সাংবাদিক ইলিয়াসের এক প্রশ্নের জবাবে মেজর ডালিম সেনাবাহিনী থেকে তার বরখাস্ত হওয়া নিয়ে বলেন, ১৯৭৪ সালে প্রেসিডেন্ট অর্ডার ৯-এর অধীনে মেজর ডালিম সহ ১৩ সেনা কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। এ বিষয়ে কথা বলতে তিনি বঙ্গবন্ধুর সাথে দেখা করতে যান। তখন বঙ্গবন্ধু তার ভাই শেখ নাসেরের সাথে কথা বলতে বলেন। মেজর ডালিম বলেন, বঙ্গবন্ধু তাকে শেখ নাসেরের সাথে পার্টনারে ব্যবসা করতে বলেন, আর যদি বিদেশে চাকরি করতে চান সে ব্যবস্থাও তিনি করে দিবেন বলে জানান। কিন্তু মেজর ডালিম সব প্রস্তাব প্রত্যাখ্যান করে সেনাবাহিনীতে তার চাকুরি ফিরিয়ে দিতে বলেন, কিন্তু তার সেই অনুরোধ রাখা হয়নি। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট মেজর ডালিম, কর্নেল ফারুক, কর্নেল রশিদ, মেজর আজিজ পাশা, মেজর মহিউদ্দিন আহমেদ সহ বরখাস্ত এবং চাকুরিরত কিছু সেনা কর্মকর্তা মিলে বঙ্গবন্ধু শেখ মুজিবের সরকার হটাতে সামরিক অভ্যুত্থান ঘটান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পুরো পরিবারকে হত্যা করেন। তারা ছোট্ট শিশু রাসেলকেও নির্মমভাবে হত্যা করে। ১৫ই আগস্ট ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে বঙ্গবন্ধু সহ তার পরিবারের মোট ১৭ সদস্য এবং নিকট আত্মীয় আরও ৯ জন শহীদ হন। এদিন সর্বমোট ২৬ জনকে নৃশংসভাবে হত্যা করা হয়। তবে বিদেশে থাকার কারণে শেখ হাসিনা এবং শেখ রেহানা বেঁচে যান। ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর খন্দকার মোশতাক আহমেদ নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেন। তিনি বঙ্গবন্ধুর হত্যাকারীদের জাতির সূর্য সন্তান বলে আখ্যা দেন। বঙ্গবন্ধুর খুনিদের বাঁচাতে খন্দকার মোশতাক ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেন, যে অধ্যাদেশ বলে ১৫ই আগস্টের হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের কোনোরূপ বিচার বা শাস্তি দেওয়া যাবে না। খন্দকার মোশতাক বঙ্গবন্ধু হত্যায় জড়িত মেজর ফারুক এবং রশিদকে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দেন। মেজর ডালিমকেও সেনাবাহিনীতে ফিরিয়ে এনে লেফটেন্যান্ট কর্নেল করা হয়। ১৯৭৫ সালের পরবর্তী সময়ে মেজর ডালিম সহ অন্যান্য যারা বঙ্গবন্ধু হত্যায় জড়িত ছিলেন তাদের অনেককেই বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনে চাকরি দেওয়া হয়। মেজর ডালিমকে বাংলাদেশের বেইজিং দূতাবাসে সচিব পদে নিয়োগ দেওয়া হয়। সেখান থেকে ১৯৮২ সালে হংকংয়ের বাংলাদেশ মিশনে চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে নিয়োগ পান। ১৯৮৮ সালে কেনিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে
তানজানিয়ার অনাবাসী দূত হিসেবেও দায়িত্ব পালন করেন। পালিয়ে যাওয়ার পর মেজর ডালিম কোথায় থাকেন কেউ জানে না। ধারণা করা হয় সে পাকিস্তানে থাকে। কেনিয়ার রাজধানী নাইরোবি সহ আফ্রিকার বিভিন্ন দেশে তার ব্যবসা রয়েছে। এমনকি অনেকের ধারণা তার কেনিয়ার নাগরিকত্বও রয়েছে। তবে মেজর ডালিম পাকিস্তানে আছেন নাকি অন্য কোনো দেশে আছেন তা নিয়ে নিশ্চিত কোনো তথ্য কারো কাছে নেই।